আছে, মাঝে মধ্যে নমস্কার, আমি অর্কি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। হঠাৎ ইচ্ছা হলো যে ফুচকা খাবো, কিন্তু বাইরের ফুচকা না, বাড়িতেই বানিয়ে নিলাম ফুচকা। সেই জন্য প্রথমেই প্রেসার কুকারে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু, অন্যদিকে তেঁতুলটাও আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। তবে ফুচকার যে পাঁপড়টা আছে সেটা আমি বাড়িতে বানাচ্ছি না, সেটা আমি বাইরে থেকেই কিনে নিয়েছি। এবার ফুচকার সব থেকে বেশি টেস্টি জিনিস সেটা হলো ফুচকার জল, সেটাও আমি চটপট করে বানিয়ে নিলাম। ফুচকার জল বানানোর জন্য আমি ব্যবহার করেছি সেই তেঁতুল, সাথে দিয়ে দিয়েছি লেবু, বিট লবণ, সাদা লবণ, ভাজা মশলা। ভাজা মশলা মানে হলো ধনে, জিরা আর গোলমরিচ সমপরিমাণে কাঠখোলায় ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলা না দিলে কিন্তু টেস্টটা অসম্পূর্ণ থেকে যায়। এবার আলু সিদ্ধটাও বানিয়ে নেব। আলু সিদ্ধটা ভীষণই গরম, সেই জন্য হাত দিয়ে মাখতে আর পারছিলাম না, হাতা দিয়ে একটু থেতলে নিয়েছি আগে। এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতার কুচি, সাথে দিয়ে দিলাম বিট লবণ, ভাজা মশলা আর সাদা লবণ। এবার সেই যে আমরা জলটা বানিয়েছিলাম সেই জলটাও সামান্য পরিমাণে ঢেলে দিলাম আলু সিদ্ধর মধ্যে। এই জলটা যদি আলুর মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু আলুর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার কুচি কুচি করে কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অবশ্য একটু থেতো করে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আমি ঘুগনি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমি এখানে আসলে মা ঘুগনি বানায়। এই ঘুগনিও আমি আলুর মধ্যে মিক্সড করে দিলাম। পরে অবশ্য আমি ফুচকার আলুতে সামান্য কাঁচা পেঁয়াজও মেখে দিয়েছিলাম। আলু সিদ্ধ, জল দুটোই রেডি। এবার পাঁপড় ভেজে ভেজে সবাইকে খাওয়ানোর পালা। অবশ্য আজ আমাদের ফুচকাওয়ালা হয়েছে আমার দেওর মানে পুকু। জেঠু মানে হলো আমার শ্বশুরমশাই, মানে আমার বাবা। যেহেতু বাবার দাঁতা ব্যথা, সেই জন্য বাবা ফুচকা খেতে পারছে না, তাই কাকু মানে পুকুর বাবাই হলো আজ আমাদের ফুচকার প্রথম গ্রাহক। কেমন হয়েছে কাকু? দোকান খুলতে পারবো? দোকান কাকু বলছে একটু ঝাল কম হয়েছে, সেই জন্য এবার আমি দোকানের মতন একটু শুকনো লঙ্কা আলু সিদ্ধর মধ্যে মিক্সড করে দিলাম। এবার কাকুকে আবার ফুচকা দেওয়ার পালা। কিরকম লাগলো ফাইনালি? কালকে ভাবছি দোকান খুলবো, খুলতে পারবো? বলো, চলবে? চলবে? 10 টাকার কটা? 10 টাকা 4টা? এখানে কত এমনিতে? 10 টাকা? এইটা কোয়ালিটিটা বেশি ভালো, 5টা দাম। কি এটা অন্যরকম না? কাকুকে খাওয়ানো হয়ে গেছে, এবার শাশুড়ি মায়ের পালা। ফুচকাটা সত্যি হয়েছিল অসাধারণ। ঝাল টক মিষ্টি কিছু চেঞ্জ হবে? আমি এখন যখন এডিট করছি তখন কিন্তু আমারই মুখ দিয়ে জল বেরোচ্ছে। যাকে এর আগের দিন মনে আছে কাকু অনেক ভূতের গল্প বলছিল, কিন্তু কিছু গল্প বাকি থেকে গেছে। সেই সমস্ত গল্পগুলি আজ আমি কন্টিনিউ করছি এই ভিডিওতে। ইলেকশন ডিউটি। এবার আমি একটা হাফ সোয়েটার নিয়ে আসলাম, চাদর নিয়েছিলাম অবশ্য একটা চাদর, কি বিছানার চাদর ওখান থেকে ছিল ঘর থেকে, সেটা নিয়েছিলাম। প্রথমে তো ইলেকশন ডিউটি প্রথমে ট্রেনিং এগুলো পড়লো, তাতেই গিয়ে যা দেখলাম ভালো ঠান্ডা। দার্জিলিংয়ে বলে এই আশেপাশে এইসব জায়গায় পড়বে, তাই এইরকম ঠান্ডা হলে কোনো অসুবিধা নেই, হাফ সোয়েটার। দার্জিলিংয়ে কোথায় গিয়েছিল? দার্জিলিংয়ে সিঙ্গলিলা ফরেস্ট। আচ্ছা। ইলেকশন ডিউটি। তারপরে যথারীতি সেই দিন আসলো, গেলাম, আমরা পৌঁছালাম, সারাদিন জার্নি করে হোটেলে থাকলাম। ভোরবেলা ডিউটি সব পড়লো, ভোরবেলা থেকে শুরু করলাম ডিউটি যেতে। ডিউটি গিয়ে পৌঁছাতে আমাদের প্রায় হয়ে গেল। মানিভঞ্জন হয়ে সিঙ্গলিলা ফরেস্ট। সিঙ্গলিলা ফরেস্ট হচ্ছে তোর ওই নেপালের বর্ডার দিকে প্রায়, এবং যে জায়গায় পৌঁছালাম প্রচণ্ড জঙ্গল, পাকা। 100 টোটাল ভোটার ছিল 147টা। এবার বুঝো চারিদিকে কয়েকটা গ্রাম নিয়ে 147টা ভোটার। যেই জায়গাটায় পড়েছিল সেই জায়গাটায় কয়েকটা বেশ বাড়ি আছে, একটা স্কুল ছিল, স্কুলের পাশে একটা হল ঘরের মতো বিরাট হল ঘর,
কাঠের ঘর, ঠিক আছে। আমার একজন কলিগ ছিল শক্তি কেওট, তারপরে ছিল দার্জিলিংয়ের একটা বিরাট পুরনো, সম্ভবত সেন্ট জেভিয়ার্স বা কোনো বড় একটা পুরনো স্কুল, যেটা ছিল হেরিটেজ বিল্ডিং, তা জানি না আমি, নামটা আমার মনে নেই এখন, ভুলে গেছি। তো সেইখানে ও রাত্রে যখন ডিউটি পড়েছে, তা আবার পড়েছে মহিলা টিমের সঙ্গে, ইলেকশন ডিউটি পড়েছে না, আমার বন্ধু শক্তি কেওতে, ওর ডিউটিটা পড়েছে শক্তি মহিলা টিমের মধ্যে। এবার শক্তি কেও গেছে ইয়েতে, তো মহিলা টিমের সাথে পুরুষের কি করে পড়ে? ও তো মহিলাই হবে না। আমরা গেছিলাম মাইক্রো অবজারভার হয়ে, আর ওরা টিমের আলাদা। আচ্ছা আমরা মাইক্রো অবজারভার, ওরা কি কাজ করবে সেটার জন্য আমরা আবার রিপোর্টিং করবো। আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। এবার ওর থাকার জায়গা ওখানে হয় না, পুলিশের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, বললো আপনি চলে যান, যে টিম আছে তাদের ওখানে অনেকগুলো ঘর আছে, ওখানে থাকতে হবে। গিয়ে ওরা থাকতে দেবে না, সব মহিলা আছে, এবার থাকতে দিবে না তো অনেক বলে কয়ে শেষ পর্যন্ত পুলিশের ক্যাম্পাসে ওখান থেকে খাওয়া দাওয়া হলো। আর এখানে এসে বললো না, আপনার ওদের রিকোয়েস্ট করলো, বললো আপনার পাশের একটা ঘর দিয়ে দিন। একটা পাশের একটা ঘরে একটা ঘর, এই একটা আলাদা যেমন একটা ঘর, আর এইরকম একটা আলাদা ওরা চেম্বারের মধ্যে একটা বড় ঘরে ওরা নিয়ে নিয়েছিল মহিলারা। এইবার রাত্রি যখন প্রায় 12:30 1টা এরকম বাজে, শক্তি যা বললো সেই অনুযায়ী, তখন কি হয়েছে, হঠাৎ করে পাশের ঘর থেকে তুমুল হই হট্টগোল, সব হুড়মুড়িয়ে চলে এসছে। এর ঘরের দরজাটা ভেজানো ছিল, জাস্ট খুলে বলছে আমাদের এখানে থাকতে দিন। কি হয়েছে, ওরা কেউ ঘরে ঘুমাতে পারছে না, সব জানলা দরজাগুলো খুলে যাচ্ছে, মাঝে মধ্যে টেবিল চেয়ারগুলো সাঁ সাঁ করে সরে যাচ্ছে। ভয়ে উঠে লাইট জ্বালিয়েছে, কিন্তু তার কিছু দেখতে পাচ্ছে না, সরানোই না। বললাম যে বিল্ডিংটা ছিল হেরিটেজ বিল্ডিং, এবং বহু পুরনো বিল্ডিং দার্জিলিং এর, ওটা বড় একটা কি কলেজ, হ্যাঁ ভৌতিক ঘটনা অবশ্যই। এবং এটা পরে শুনলো যে ওখানে অনেক ঘটনা হয়েছে, তারপরে সেই মহিলাগুলোর বাধ্য হয়ে ওরই ঘরে গিয়ে আবার আশ্রয় নিতে হলো। শক্তি কেউ এখন কি করবে, তারপরে ওরা গিয়ে ওই ঘরে বাকি রাতটা, সেই রাত্রি 2:30-3টার পরে ওরা ঢুকতে পেয়েছে, এবং ওখানে গিয়ে ওরা নিশ্চিন্তে ঘুমিয়েছে ওই ঘরে। তখনও মাঝে সাঝে ওরা টেবিল সরানো শব্দ পাচ্ছিল, মানে পাশের ঘরে আর কেউ যায়নি, পাশের ঘরে আর কেউ যেতে পারেনি। পরের দিন তো ডিউটি করলো, তারপরে যে যার কথা। এই কাহিনীটি ছিল কাকুর এক কলিগের, তবে কাকুর তার নিজস্ব জীবনেরও কিছু ভৌতিক ঘটনাও রয়েছে, যেটা কাকু আমাদের সাথে আজ শেয়ার করছে। লকডাউনের সময় যখন আমি ঘরে ছিলাম, তখন চারিদিক থেকে যতগুলো ওয়ার্ডের যতগুলো ছিল, শিলিগুড়িতে, শিলিগুড়ি সুভাষপল্লী, তন্ময় পালের বাড়িতে, 4তলা বিল্ডিং, আমি ছিলাম দোতলাতে। এবার দোতলাতে যতগুলো ভাড়াটিয়া ছিল একটাও নেই, পাশে একটা ভদ্রলোক ছিল, তারাও বোম্বেতে চলে গেছিল তার ছেলের কাছে, বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা। আর 3তলাতে কতগুলো ছেলে ভাড়া থাকতো, সব ফাঁকা, কেউ নেই। যখন আমি গেলাম জুন মাসের 2 তারিখে প্রথম গেলাম, গিয়ে একদম পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আমি যখন ঘরে ঢুকলাম, ফ্যানটা রাত্রেবেলা গেল ভেঙে, ফ্যান চলতে চলতে ঘাং করে ভেঙে চলে গেল, গিয়ে নিচে পড়ে গেল। মানে আমার ওখানে আমি বেঁচে গেলাম, আমার উপরেই ফ্যানটা ছিল। সেই পরের দিন জিয়াকে ডাকলাম, বিট্টুদা এসে পরের দিন তার ওই টেবিল ফ্যানটা দিয়ে গেল, আর পুরো ফাঁকা। 3তলা থেকে ঝমঝম করে গুলিগুলা গড়িয়ে গেল রাত্রেবেলা ঘুমিয়ে যখন আসে। কদিন তো পুরো ঘুমই হলো না, লকডাউনের সময়। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, সেটার জন্য দিয়েছিলাম ওকে, ওষুধ দিয়েছিল। হ্যাঁ, ডাক্তার কি বললো শুনে? ডাক্তার শুনে কিছু বলেনি, ঘুম আসতো না, দিনের পর দিন ঘুম আসতো না, সারা রাত জেগে আছি, শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না, জানলা দরজা খোলা যাচ্ছে না, ওই আশেপাশের লোক এসে ধরে নিয়ে চলে যাবে। এক ভদ্রলোক,
কোয়ারেন্টাইনে যেতে হবে 15 দিনের জন্য। বিট্টুদা বলে আমাকে ঢুকিয়েছিল। আমি অফিসে যখন গেলাম প্রথমে, সে তো বেলা 11টা-12টার সময়, 12টার সময় ট্রেনে যেতে যেতে তো মালদা স্টেশনে একজন মারাই গেল ট্রেনের মধ্যেই, মানে অন্য কোচে, করোনাতে। তারপরে সেখানে 2 ঘন্টা লেট, গিয়ে পৌঁছালাম 11:30-12টা। অফিসে গিয়ে কোনো রকমের খাওয়াটা জুটেছিল। দুপুরবেলা গিয়ে যখন ঘরে পৌঁছালাম তখন কোনো ইয়ে নাই, জল নাই, গ্যাস নাই, নেই ঘরে। এবার সেই বলছে গুলির শব্দ, রাত্রেবেলা ঝমঝম করে, এমনি ঘুমোচ্ছে না, তার মধ্যে গুলির শব্দ, ঝনঝন করে গুলিগুলো ছড়িয়ে গেল। আবার কি গুটিগুলো বেরোলো, আবার পরে ঘুম এলো, আবার ঘুম ভেঙে গেল, তার উপরে ফ্যান ভেঙে গেল। একদিন, হ্যাঁ অনেকদিন, মাঝে মধ্যে গুলি খেলে, এমনি করে, এমনি করে চালায়, হ্যাঁ, আওয়াজ মানে ছাড়লো যে ঝুম করে আগে গড়াতে গড়াতে। কেউ কাজ করতে গিয়ে তার উপর তলায়, কিন্তু উপর তলায় হলো ঝামেলা, 3 তলায় না হলে আমি শব্দ শুনতে পাবো না। হ্যাঁ, গুলির আওয়াজ তো তুমি পাবা না ডাইরেক্ট বলতে। খুব বাজে জিনিস। আর কেন অস্বস্তি লাগতো, কারণ যেহেতু চারিদিকটা অন্ধকার, সব ফ্ল্যাটগুলো বন্ধ, সব ঘর বন্ধ, আমি যে ঘরে ঘুমাবো সেখানে শুধু আমার নিজের নাইট ল্যাম্পটা দিয়ে, আশেপাশে সব ঘরগুলোও বন্ধ, সেগুলোও অন্ধকার, আরো ভয় লাগবে। এইটাই হচ্ছিল প্রবলেম। তখন আরো অ্যাংজাইটি তো বেড়ে যাচ্ছে। কাকু তো আবার বিশ্বাস করে না, হ্যাঁ, ভূত তো কাকু বিশ্বাস করে না। না বিশ্বাস করি না ঠিক তা না, একটা ফিলিংস তো থাকে, ভীতিটা তো থাকে প্রত্যেকেরই, কেউ বলতে পারবে না যে আমি ভয় পাই না। বেশিরভাগ লোকের কাছে ভূতের গল্প একটা রোমাঞ্চকর কাহিনী মনে হতে পারে, তবে যে ভূত ফেস করেছে সেই জানে সে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমিও একবার গিয়েছিলাম। যাকগে, আপাতত আমি ভিডিওটি আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।